হ্যালো সিনেমা লাভার্স, কেমন আছেন সবাই? আজ আমি হাজির হয়েছি সদ্য নেটফ্লিক্সে রিলিজ হওয়া অসাধারণ একটি কোরিয়ান ওয়েব সিরিজ ব্ল্যাক নাইট নিয়ে। গল্পের শুরুটা হয় একটা স্পিচ দিয়ে, যেখানে বলা হয় 40 বছর আগে পৃথিবীর সাথে একটা ধূমকেতু সংঘর্ষ হয়েছিল, যার কারণে প্রায় সকল মহাদেশ পানির নিচে চলে যায় এবং কোরিয়া সম্পূর্ণরূপে মরুভূমি হয়ে যায়। সমগ্র জনসংখ্যার কেবলমাত্র 1% মানুষই বেঁচে ছিল। বাতাস সম্পূর্ণ বিষাক্ত হয়ে যাওয়ার কারণে সামিউন নামের একটা কোম্পানি একটি এয়ারকোড তৈরি করে, যা অক্সিনিয়ামকে অক্সিজেনে কনভার্ট করত। খাবার সংকট থাকার কারণে টোটাল জনসংখ্যাকে কিউআর কোডের মাধ্যমে জেনারেল, স্পেশাল আর কোর এই 3টা ক্যাটাগরিতে ভাগ করে দেওয়া হয়। আর কিছু লোক ছিল যাদের কোনো ক্যাটাগরিতেই দেওয়া হয় না, তারা ছিল রিফিউজি। রিফিউজিরা বেঁচে থাকার জন্য ঠিকমতো খাবার, অক্সিজেন ও অন্যান্য সুযোগ সুবিধা পেত না, তাই তাদের মধ্যে কিছু রিফিউজি চুরি, ডাকাতি ও লুটপাট শুরু করে দেয়। সেখানে সামিউন কোম্পানির কিছু ডেলিভারি ম্যান ছিল, যারা সবার কাছে যেয়ে খাবার ও অক্সিজেন ডেলিভারি দিত। তাদের কাজটা ছিল সবথেকে কঠিন, কারণ সেখানকার দূষিত বাতাস আর হান্টার রিফিউজিদের হামলা থেকে নিজেকে বাঁচিয়ে সময় মতো খাবার ও অক্সিজেন ডেলিভারি দিতে হতো। তবে রিফিউজিরা সবাই ডেলিভারি ম্যান হতে চাইতো, কারণ ডেলিভারি ম্যান হতে পারলে তাকেও কিউআর কোড দেওয়া হবে এবং অন্য ক্যাটাগরির মানুষদের মতো সুযোগ সুবিধা দেওয়া হবে। সামিউন কোম্পানির চেয়ারম্যান ছিল মিস্টার রিউ, যে এই সব কিছু তৈরি করে। তার একটা ছেলে ছিল যার নাম রিউ সিওক, সে এই কোম্পানির সিইও ছিল। মিস্টার রিউ প্রেসিডেন্টের সাথে স্পেশাল ডিস্ট্রিক্টের কিছু প্রবলেম নিয়ে কথা বলছিল। স্পেশাল ডিস্ট্রিক্ট ছিল মাটির নিচে, যার কারণে সেখানকার মানুষ দীর্ঘদিন বদ্ধ জায়গায় থাকতে থাকতে ডিপ্রেশন ও প্যানিক ডিসঅর্ডারে ভুগতেছিল। মিস্টার রিউ এজন্য একটি রিলোকেট প্ল্যান নিয়ে কাজ করছিল, যেখানে তারা সবাইকে রিলোকেট করবে। এইবার তারা সবার সাথে রিফিউজিদেরও সামিল করার সিদ্ধান্ত নেয়। চেয়ারম্যান চাচ্ছিল সরকার যেন এই প্ল্যানটা হ্যান্ডেল করে, তবে তার ছেলে সিউক এটার বিরুদ্ধে ছিল। তার 2টা কারণ ছিল। প্রথমত, এই সব কিছু তার বাবা চেয়ারম্যান রিউ তৈরি করেছে, সেটা সরকার কেন পরিচালনা করবে। আর দ্বিতীয় প্রধান কারণ হচ্ছে, সে চাচ্ছিল রিফিউজিদের যেন এই প্ল্যান থেকে বাদ দেওয়া হয়, কারণ রিফিউজিদের সেখানে সামিল করলে তারা অক্সিজেন ও খাবার সংকটে ভুগতে পারে। সিউকের একটা রোগ ছিল, যার কারণে সে আস্তে আস্তে মারা যাচ্ছিল, যেটা ঠিক করার জন্য তারা মিউটেন্ট বাচ্চাদের স্টিম সেল দরকার ছিল। মিউটেন্ট বাচ্চা আসলে কারা? কিছু বছর আগে সিওক কিছু মাইনিং শ্রমিকদের বাচ্চাদের ওপর এক্সপেরিমেন্ট করে তার এই রোগের প্রতিষেধক খুঁজতে। সেসব বাচ্চাদের স্টিম সেলস নিয়েই সে বেঁচে আছে। তারাই ছিল মিউটেন্ট, আর ওই বাচ্চাদের অধিকাংশ ছিল রিফিউজি। এই জন্যই সে রিফিউজিদের নতুন রিলোকেট প্ল্যানে সামিল করতে চাইতো না। একটা ছেলেকে দেখানো হয় যার নাম ইউন সাওল। সে একজন ডেলিভারি ম্যান হতে চাইতো, যার কারণে সে সবসময় মারামারি করতে থাকতো। তার এই কর্মকাণ্ডে তার বোনেরা খুবই বিরক্ত ছিল। ইউনের 2টা বোন ছিল, একজনের নাম মেজর জাং, যে ডিফেন্স ইন্টেলিজেন্সের মেজর ছিল, আর একজন তার ছোট বোন সোয়া। ইউন এদের আপন ভাই ছিল না। 10 বছর আগে মেজর জাং তাকে একটি অপারেশন থেকে বাঁচিয়ে নিয়ে আসে, তারপর তাকে লুকিয়ে রাখে তাদের সাথেই, কারণ রিফিউজিদের জেনারেল জন্য রাখার অনুমতি ছিল না। ইউন যখন তার ঘরে যায়, তখন মেজর জাং তাকে 15 দিনের জন্য ঘরের বাইরে না যাওয়ার শাস্তি দেয়, কিন্তু সে তার বোনের কথা না শুনেই তার বন্ধুদের কাছে চলে যায়। তার 3জন বন্ধু ছিল, তাদের নামগুলো ছিল খুব মজার। একজনের নাম ডামি, একজনের নাম ডামডাম, আর অন্যজনের নাম ইউসলেস। তাদের একটি গ্র্যান্ডপা ছিল, যিনি চেয়ারম্যান রিউকে সাহায্য করেছিল এয়ারকোর বানাতে। এরপর একজন ডেলিভারি ম্যানকে দেখানো হয়, যার নাম 5-8। সে একটি ডেলিভারি করতে আসছিল, তখন তার একটা মেসেজ আসে। কেউ একজন তাকে এই জোনে 8 নম্বর গেটে বিকাল 5টায় যেতে বলে। 5-8 সেখানে যাওয়ার পর দেখতে পায় এই জোনে এয়ারকোর নিয়ে যাওয়া হচ্ছে। এই জন্য সিক্রেট কিছু একটা হচ্ছিল, যার ব্যাপারে কেউ জানতো না। এমনকি মিলিটারিদেরও সেখানে প্রবেশের অনুমতি ছিল না। 5-8 সেখান থেকে কিছু মাটির স্যাম্পল নিয়ে নেয়। তারপর সে রিফিউজিদের একটি লেবার মার্কেটে যেয়ে একটা বাচ্চাকে সাহায্য করে। সেখানে তার মতো আরও অনেক ডেলিভারি ম্যান ছিল, তারা একটা সিক্রেট গ্রুপ হয়ে সব রিফিউজিদের সাহায্য করত। তারপর 5-8 ইউনদের বাড়ি যায় একটা ডেলিভারি দিতে, যদিও ডেলিভারিটা 5-7-এর দেওয়ার কথা ছিল, কিন্তু সে ছুটিতে থাকার কারণে 5-8ই নিয়ে আসে। সে সেখান থেকে চলে যাওয়ার পরই কয়েকজন সেখানে ঢুকে পড়ে ইউনের বোন সোয়াকে কিডন্যাপ করতে। ইউন তখন ঘরের মধ্যেই ছিল। সে কিডন্যাপারদের থামানোর চেষ্টা করে, তবে তারা ইউন আর সোয়াকে গুলি করে দেয়। 5-8 তখন আশেপাশেই ছিল। সে গুলাগুলির শব্দ পেয়ে সেখানে চলে আসে এবং হামলাকারীদের মেরে ফেলে। সে সব হামলাকারীদের ঘাড়ে একটা বিশেষ ট্যাটু দেখতে পায়। ইউন তখনও বেঁচে ছিল, তাই সে ইউনকে নিয়ে হাসপাতালে চলে যায়। সেখানে সে জানতে পারে ইউন একজন মিউটেন্ট। তার শরীরের হাড়গুলো সব মেটালের ছিল, এজন্যই তার মাথায় গুলি করার পরও সে বেঁচে আছে। মেজর জাং এই ঘটনার জন্য 5-8কে জিজ্ঞাসাবাদ করতে তার অফিসে ডেকে নিয়ে আসে। তার মনে হচ্ছিল হামলাকারী তাদের পরিচিত কেউ, অথবা ডেলিভারি ম্যান, এজন্যই সে দরজা খুলেছে। 5-8 বলে সে গোলাগুলির শব্দ পেয়ে সেখানে গিয়েছিল, তারপর তাদের বিষয়টি জানায়। সে ওইখানে অপেক্ষা করতে পারে নাই, কারণ তার আরও অনেক ডেলিভারি দিতে হতো। তারপর মেজর জাং নিজের ঘরে যে দেখতে পায় ইউন সেখানে বসে আছে। সে সোয়ার মৃত্যুর জন্য নিজেকে দায়ী করছিল, কারণ সে তাকে বাঁচাতে পারে নাই। মেজর জাং তাকে সান্ত্বনা দিতে থাকে।
ইউনকে এখন আর তাদের সাথে রাখা সম্ভব ছিল না, কারণ সবাই তাদের ব্যাপারে জেনে গিয়েছে। তাই সে ইউনকে বলে তার বন্ধুদের সাথে গিয়ে থাকতে, সে মাঝে মাঝে তার সাথে দেখা করে আসবে। এদিকে 5-8 জানতে পারে কিছুদিন থেকে রিফিউজিদের বাচ্চারা নিখোঁজ হচ্ছে। সে এবং তার বাকি সাথীরা গোপনে এটা তদন্ত করতে থাকে। তারা একটি নাম্বারের প্লেট ছাড়া গাড়িকে ফলো করে কিডন্যাপারদের সন্ধান পেয়ে যায়। রাত্রে তারা সেখানে অ্যাটাক করে সব বাচ্চাদের বাঁচিয়ে নেয়। সেই জায়গায় যে কিডন্যাপারগুলো ছিল তাদের ঘাড়ে ওই সেম ট্যাটু ছিল। তারপর 5-8 গ্র্যান্ডপায়ের কাছে যেয়ে সেই মাটির স্যাম্পলটা দেয়, যেটা সে এজন থেকে কালেক্ট করছিল। গ্র্যান্ডপা বিভিন্ন জায়গার মাটি নিয়ে তা পরীক্ষা নিরীক্ষা করে দেখেন যে সেখানে গাছ লাগালে তা বাঁচবে কিনা। 5-8 জানতো যে ইউন গ্র্যান্ডপায়ের সাথেই আছে। সে বলে রিফিউজি ডিস্ট্রিক্ট থেকে অনেক বাচ্চা নিখোঁজ হয়েছে, এখন জেনারেল ডিস্ট্রিক্ট থেকেও বাচ্চারা নিখোঁজ হচ্ছে। তার সন্দেহ ছিল সামিউন কোম্পানির চেয়ারম্যান বা সিইও এদের মধ্যে কেউ এই কিডন্যাপিংগুলো করাচ্ছে। এদিকে মেজর জাং বুঝতে পারে জেনারেল ডিস্ট্রিক্টে যেই সময় কিডন্যাপিংগুলো করা হয়েছে সেই সময়ই 5-7 ছুটিতে ছিল। তারা সন্দেহ করে এই সব কিছুর পিছনে 5-7 হাত থাকতে পারে। অন্যদিকে মিস্টার ও, যে সিওকে সেক্রেটারি ছিল, সে সিওকের কাছে 5-7কে নিয়ে যায়। 5-7ই এই সব কিডন্যাপিংয়ের সাথে জড়িত ছিল, আর সিওকে ছিল এইসবের মাস্টার মাইন্ড। 5-7 এখন আর তাদের জন্য কাজ করতে চাইতো না, কারণ সে জানতে পেরে গিয়েছিল ওইসব বাচ্চাদের ওপর এক্সপেরিমেন্ট করে তাদের মেরে ফেলা হতো। সিওক তাকে লোভ দেখায় যে সে তাকে কোর্ট ডিস্ট্রিক্টে থাকার সুযোগ করে দিবে। তবে 5-8 তার কথা বিশ্বাস না করে সুসাইড করার চেষ্টা করে, কারণ সিওক তার কাজের জন্য যাদেরকেই রাখত তাদের ঘাড়ে একটা চিপ লাগিয়ে দিত, আর যে তার কথা শুনতো না চিপটি ব্লাস্ট করে তাকে মেরে ফেলত। 5-7 যখন সুসাইড করছিল তখন 5-8 সেখানে চলে আসে আর তাকে বাঁচিয়ে দেয়। 5-7 তাকে বলে যে এইসব কিডন্যাপিংগুলো সে করেছে, আর তার কারণে ওইসব বাচ্চাদের ওপর এক্সপেরিমেন্ট করে তাদের মেরে ফেলা হয়েছে। সে যখন এক্সপেরিমেন্টের লোকেশন বলতে যাবে তখন সিওক সেই চিপটিকে ব্লাস্ট করে 5-7কে মেরে ফেলে, আর তার জায়গায় নতুন ডেলিভারি ম্যানের জন্য প্রতিযোগিতার আয়োজন করে। ইউন প্রতিযোগিতার খবর পেয়ে 5-8-এর কাছে যে বলে সে তার কাছ থেকে ট্রেনিং নিতে চায়। 5-8ও তাকে ট্রেনিং করাতে রাজি হয়ে যায়। অন্যদিকে মেজর জানতে পারে যে কিছু ডেলিভারি ম্যানকে একসাথে জেনারেল ডিস্ট্রিক্টের বাইরে দেখা গিয়েছে, তার মধ্যে 5-8ও ছিল। সেখানে 5-8 তার সাথীদের সাথে মিউট্যান্ট বাচ্চা ও কিডন্যাপিংয়ের বিষয় নিয়ে কথা বলছিল। তখন মেজর সেখানে 5-8-এর সাথে কথা বলতে আসে। মেজরের কিছু সন্দেহ ছিল 5-7-এর মৃত্যু নিয়ে। 5-8 মেজরকে জানায় জেনারেল ডিস্ট্রিক্টের বাচ্চাদের সাথে সাথে রিফিউজিদের বাচ্চারাও কিডন্যাপ হচ্ছে, এর পিছনে সামিউনদের হাত থাকতে পারে। সে মেজরকে কিডন্যাপারদের ঘাড়ের পিছনে থাকা ট্যারোটা দেখায়। মেজর এবং তার টিম কিডন্যাপারের একজনকে খুঁজে পায়। তারা যখন তাকে ধরে ফেলে তখন ওই কিডন্যাপার তার ঘাড়ের চিপটি ব্লাস্ট করে আত্মহত্যা করে। অন্যদিকে ইউন 5-8-এর কাছ থেকে ট্রেনিং নিতে থাকে। এরপর তাদের কম্পিটিশনের ফার্স্ট রাউন্ড শুরু হয়, যেখানে কয়েকজনকে একটা ঘরের মধ্যে ফাইট করার জন্য ছেড়ে দেওয়া হয়। অক্সিজেন শেষ হওয়া পর্যন্ত তাদের সার্ভাইভ করতে হবে। ইউন শেষ পর্যন্ত টিকে থাকে এবং দ্বিতীয় রাউন্ডের জন্য কোয়ালিফাই করে। তারপর দ্বিতীয় রাউন্ড শুরু হয়, যেখানে তাদের হান্টারদের থেকে নিজেকে বাঁচিয়ে একটা নির্দিষ্ট লোকেশনে পার্সেল ডেলিভারি দিতে হবে। সেখান থেকে দুজনকে কোয়ালিফাই করা হবে ফাইনালের জন্য। ইউন এবং আরেকটি মেয়ে একসাথে দ্বিতীয় হয়, তবে ইউনের পার্সেলটা ড্যামেজ হয়ে যাওয়ার কারণে সে ডিসকোয়ালিফাই হয়ে যায়। পরে জানা যায় ওই মেয়েটির হাত ভেঙে গিয়েছে, যার জন্য সে ফাইনাল খেলতে পারবে না। এজন্য ইউনকে ফাইনালের জন্য সিলেক্ট করে নেয়। অন্যদিকে সিওক মেজরের কাছে সকল লোকদের পার্সোনাল ডেটা চায়, কারণ সে রিলোকেটের জন্য মেধাবী ও স্ট্রং লোকদের নিতে যাচ্ছিল। এই খবরটি তার বাবা চেয়ারম্যান রিউ জেনে যায় আর তাকে অফিসে আসতে বলে। সিওক সেখানে গেলে মিস্টার রিউ এই ব্যাপারে নিয়ে তাকে জিজ্ঞাসা করে। সিওক তখন বলে তাদের কাছে পর্যাপ্ত অক্সিজেন সাপ্লাই না থাকার কারণে তারা সবাইকে রিলোকেট করতে পারবে না, আর রিলোকেট প্ল্যান তাদেরই হ্যান্ডেল করা উচিত। তবে তার বাবা চেয়ারম্যান রিউ বলে সব জীবিত মানুষকে সে এই রিলোকেট প্ল্যানে সামিল করবে, কারণ সবারই বেঁচে থাকার অধিকার আছে। তারপর সেখান থেকে সিন চলে যায় ডেলিভারি ম্যান প্রতিযোগিতার ফাইনালে। যেহেতু ইউন একজন রিফিউজি ছিল, তাই তারা প্রতিটি রিফিউজি জোনের বাইরে লাইভ টেলিকাস্ট করার আয়োজন করে। রিফিউজিরা সবাই প্রতিযোগিতা দেখার জন্য বাইরে একত্র হতে শুরু করে। অন্যদিকে 5-8 নাম্বার প্লেট ছাড়া দুইটা গাড়ির লোকেশন জানতে পারে। সে তাদের ওপর হামলা করে একজনকে ধরে ফেলে আর তার ঘাড়ের পিছন থেকে চিপ বের করে ফেলে, যাতে করে সে তার নিজেকে মেরে ফেলতে না পারে। 5-8 তার ফোন চেক করে তাদের প্ল্যান সম্পর্কে জানতে পারে। তাদের প্ল্যান ছিল ফাইনাল খেলা দেখানোর নামে সব রিফিউজিদের এক জায়গায় করে তাদের বোম দিয়ে উড়িয়ে দিবে, কারণ যদি রিফিউজিরা বেঁচেই না থাকে তবে তাদের রিলোকেট করবে কিভাবে। এটা জানা মাত্রই 5-8 ও তার সাথীরা রিফিউজি জোনের দিকে যেতে থাকে। তবে তারা পৌঁছানোর আগে বোমাগুলো ব্লাস্ট হয়ে সব রিফিউজিরা সেখানে মারা যায়। অন্যদিকে ইউন যেমন তেমন করে প্রতিযোগিতার ফাইনাল জিতে যায়, তবে সিউক তার মিউট্যান্ট হওয়ার ব্যাপারটা জেনে যায়। প্রতিযোগিতা শেষে ইউনের হাতে যখন কিউআর কোড বসানো হচ্ছিল তখন সিওক তার থেকে স্টিম সেল বের করে তার মতো রোগীদের ওপর টেস্ট করতে শুরু করে, যাতে সে তার রোগের প্রতিষেধক তৈরি করতে পারে। এরপর ইউন যখন প্রথম দিন ডেলিভারি কাজে আসে তখন 5-8 তাকে তার সাথে দেখা করতে বলে। ইউন সেখানে গেলে সে দেখতে পায় তারা একজনকে বেঁধে রেখেছে। 5-8 ইউনকে সব কথা খুলে বলে।
যে এই লোকটা তার বোনের হত্যাকারীদের একজন এবং তার প্রতিযোগিতার সুযোগ নিয়ে তারা অনেক রিফিউজিকে মেরে ফেলেছে। এর পিছনে সামিউন কোম্পানির হাত আছে, তারা কোনো রিফিউজিকে তাদের রিলোকেট প্ল্যানে সামিল করবে না। অন্যদিকে সিওক সব রিফিউজিদের গণনা ও ভ্যাকসিন দেওয়ার জন্য একটা ক্যাম্পেইন করে। এরপর 5-এ জানতে পারে সামিউন কোম্পানির যে এয়ার পিউরিফায়ারগুলো ছিল সেগুলো বাতাসকে বিশুদ্ধ করার জায়গায় উল্টো আরও দূষিত করছে, যাতে তাদের অক্সিজেন ব্যবসাটা ভালোভাবে চলে। আর এটার পিছনেও সিওকের হাত ছিল। 5-8 মেজর জাংকে এগুলো জানায়। মেজর তখন চেয়ারম্যান রিওর কাছে যেয়ে তাকে সবটা খুলে বলে যে এইসব কিডন্যাপিং, রিফিউজিদের হত্যা ও এয়ার পিউরিফায়ারের মাধ্যমে বাতাসকে দূষিত করার পেছনে সিওকের হাত আছে। অন্যদিকে 5-8 সিওকের ওপর অ্যাটাক করে দেয় তাকে মেরে ফেলতে, তবে সিওক বেঁচে যায় এবং সে 5-8 ও তার সাথীদের সম্পর্কে জেনে যায়। এরপর মেজর 5-8-এর কাছে আসে এবং বলে চেয়ারম্যান রিও এই ব্যাপারে সব জানে, সে আগামীকাল প্রেসিডেন্টের সাথে মিটিং করে এই ব্যাপারে সিদ্ধান্ত নিবে, সেই পর্যন্ত তাদের অপেক্ষা করাই বেটার। এরপর দেখা যায় যে রিফিউজিরা সে ভ্যাকসিনগুলো দিয়েছিল তারা আস্তে আস্তে সবাই মারা যাচ্ছে, মানে সিওক এইখানেও কারসাজি করছিল রিফিউজিদের মারার জন্য। পরের দিন চেয়ারম্যান রিউ প্রেসিডেন্টের সাথে মিটিং করে রিলোকেট প্ল্যানের দায়িত্ব তাকে দিয়ে দেয় এবং তাদের অক্সিজেন সাপ্লাই সরকারের কাছে দিয়ে দেয়। এগুলো শুনে সিওকের মাথা খারাপ হয়ে যায়। সে ডিফেন্স মিনিস্টারের সাথে মিলে তার বাবা চেয়ারম্যান রিউকে হত্যা করে এবং প্রেসিডেন্টকে বন্দি করে সরকার চেঞ্জ করে ফেলে। আর 5-8 ও তার সঙ্গীদের সন্ত্রাসী বলে ডিক্লেয়ার করে দেয়। এটা জানতে পেরে 5-8 সিদ্ধান্ত নেয় তারা কোর্ট ডিস্ট্রিক্ট অ্যাটাক করে ওদের মেরে ফেলবে। তাদের সাথে মেজর ও তার টিম যোগ দেয় প্রেসিডেন্টকে বাঁচাতে। গ্র্যান্ডফাদারের কোর্ট ডিস্ট্রিক্টের ব্লু প্রিন্ট দেয়, যেটা তিনি এবং চেয়ারম্যান রিউ মিলে তৈরি করেছিল। এরপর তারা একসাথে সামিউনদের অফিসে অ্যাটাক করে দেয় আর সবাইকে মারতে থাকে। মেজর প্রেসিডেন্টকে বাঁচিয়ে নেয় এবং ডিফেন্স মিনিস্টারকে গ্রেফতার করে। সিওক যখন জানতে পারে তার জারজরি সব শেষ, তখন সে এয়ারকোরকে ডিস্ট্রয় করার চেষ্টা করে। তখন 5-8 সেখানে এসে সিওককে মেরে ফেলে আর সেখানকার সব বাচ্চাদের বাঁচিয়ে নেয়। এরপর প্রেসিডেন্ট ঘোষণা দেয় যে এই জোনের কাজ শেষ হয়ে গিয়েছে, খুব শীঘ্রই সেখানে সবাইকে রিলোকেট করা হবে। এবার রিফিউজি, জেনারেল, স্পেশাল কোর সবাই একই সমান অধিকার পাবে, কাউকে ছোট বড় করে দেখা হবে না। এইখানেই সিরিজটি শেষ হয়ে যায়। আপনাদের কাছে যদি আমাদের এক্সপ্লেনেশনটি ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তীতে এমন অসাধারণ সব এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।